সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন এবং HTML চ্যাপ্টারের এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটি সাধারণভাবে দেখতে খুবই সহজ মনে হলেও প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে এক সেট দুই সেট সৃজনশীল প্রশ্ন যেটাই হোক না কেন সেখান থেকে ন্যূনতম 3 থেকে 4 মার্ক প্রশ্ন কমন থাকে এবং সেই টপিকটার নাম হচ্ছে ওয়েবসাইটের কাঠামোর অংশ। আজকে আমরা মূলত আলোচনা করব ওয়েবসাইট কাঠামোর অংশ বলতে আমরা আসলে কি বুঝি এবং ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ সম্পর্কে। তো বন্ধুরা, চলো আর দেরি না করে মেইন ক্লাস শুরু করা যাক। তো ওয়েবসাইট কাঠামো আমরা সবাই কিন্তু জানি যে ওয়েবসাইট কি। ফেসবুক, ইউটিউব এদের প্রত্যেকটাই কিন্তু এক একটা ওয়েবসাইট বলে। তো আমাদেরকে যদি বলা হয় যে একটা ওয়েবসাইট কাঠামোর কয়টি অংশ থাকে, তাহলে আমরা সবাই বলবো একটা ওয়েবসাইট কাঠামোর 3টি অংশ থাকে। সেই 3টি অংশ কি কি? একটি হচ্ছে মূল পেজ, দ্বিতীয়টি হচ্ছে মূলধারার পেজ এবং তৃতীয়টি হচ্ছে উপধারার পেজ। যদিও উপধারার পেজের সংখ্যা কিন্তু একের অধিকও থাকতে পারে। একটি এক্সাম্পল যদি আমরা দিই তাহলে তোমরা এই ব্যাপারটা ভালো বুঝতে পারবা। শিক্ষার্থীরা, আমরা এখানে প্রথম আলো ওয়েবসাইটটিকে তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো, আমি এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এইটাকে কিন্তু বলা হয় প্রথম আলোর মূল পেজ। এখন ধরো প্রথম আলোর মূল পেজ থেকে আমি এইখানে এই যে অসংখ্য অপশন আছে সেখান থেকে আমি খেলা অপশনটা থেকে কিছু ইনফরমেশন বা খবর দেখতে চাচ্ছি। তো খেলাতে যখন ক্লিক করলাম তখন দেখো অটোমেটিক্যালি আরেকটা পেজ আমি পেয়ে গেলাম। এই যে পেজটি আমি পেলাম এই পেজটিকেই কিন্তু মূলত আমাদের বলা হচ্ছে মূলধারার পেজ। এবং তারপর দেখো আমি খেলার অংশে যখন গেলাম তখন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক খেলার ইনফরমেশন আছে। তো সেখানে একটা কথা বলা আছে, সেঞ্চুরি করে 31 লাখ টাকার গাড়ি উপহার পেলেন বাবর। তা আমার কাছে তো মনে হতেই পারে যে দেখি তো খবরটা কি। আমি যখন এখানে ক্লিক করলাম তখন আমি কিন্তু দেখো আরও একটি পেজ পাচ্ছি এবং এই পেজটির নাম কিন্তু তখন উপধারার পেজ। এবং এই উপধারার পেজ থেকে যদি আমি আরও কোনো লিঙ্কে যাই তখন সেইগুলোকেও কিন্তু আমরা মূলত উপধারার পেজই বলবো। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি ওয়েবসাইট কাঠামোর যে 3টি অংশ মূল পেজ, মূলধারার পেজ এবং উপধারার পেজ, এই কনসেপ্টটি আসলে কি সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করি তখন সেই ওয়েবসাইটটাকে বেশ কিছু নিয়ম নীতি স্ট্রাকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়। যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলেও কিন্তু সেখানে কিছু নকশা করতে হয়। তো আমাদের চারপাশে যত গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আছে, তুমি এই ওয়েবসাইটগুলোকে যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবে এই ওয়েবসাইটগুলোতে মূলত 4 ধরনের কাঠামো আছে। তার মধ্যে 1 নম্বরে আছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তো আমরা মূলত আজকে এই 4টা কাঠামো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমাদের প্রথমে যে কাঠামো আছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, মূলত আমাদের এখানে অসুবিধা যেটা হয়, HTML সৃজনশীল প্রশ্ন করার সময় এই 4টি কাঠামোর মধ্য থেকে যে কোনো একটি কাঠামো থেকে একটি ছবি তুলে দেওয়া হয় এবং তারপরে প্রশ্ন করে বলা হয় উদ্দীপকের ছবিটি কোন কাঠামোকে নির্দেশ করে, উক্ত কাঠামোর সুবিধা বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। সেই ক্ষেত্রে কাঠামোর বৈশিষ্ট্য মুখস্থ করার চাইতে বেশি ইম্পর্টেন্ট ছবিগুলোকে ভালো করে বুঝতে পারা। তো ট্রি বা হায়ারার্কিক্যাল বলতে আসলে কি বোঝাচ্ছে, ট্রি ব্যাপারটা কি আমরা কিন্তু সবাই জানি। ট্রি মানে কি? ট্রি বলতে কি সিম্পলভাবে বলা যায় যে একটি গাছ থেকে প্রথমে 2টা বা 3টা ডাল বেরোবে, তার থেকে আরও 2টা বা 3টা ডাল বেরোবে। তো এই ট্রি কাঠামোটা একটা গাছকে তুমি যদি জাস্ট একটা ওয়েবসাইটের কাঠামোর সাথে চিন্তা করো তাহলে পরে কিন্তু ব্যাখ্যাটা বুঝতে পারবা। এবং এই জায়গাতে আমি আগে তোমাদেরকে ফিগারটা দেখাবো। যেমন দেখো এখানকার যে ফিগারটা আছে, ফিগারে দেখা যাচ্ছে 8, 8-এর সাথে 3 এবং 10 কানেক্টেড, 3-এর সাথে আবার কিন্তু 1 কানেক্টেড, 3-এর সাথে এদিকে আবার 6 কানেক্টেড, 6-এর সাথে 4 এবং 7 কানেক্টেড, এদিকে আবার 8-এর সাথে 10, 10-এর সাথে 4, 4-এর সাথে 13। এই সব পেজগুলোকে তুমি যদি খুব ভালোভাবে দেখো এর কিন্তু একটা রুট আছে 8 এবং সেখান থেকে কিন্তু আরও অসংখ্য শাখা প্রশাখা তৈরি হয়েছে। তুমি যদি
পরের ফিগারটা দেখো, পরের ফিগারটাতেও কিন্তু দেখো প্রথমে একটি পেজ আছে, একটি তার থেকে দুইটি পেজ হয়েছে, সেখানে দ্বিতীয় পেজ থেকে আবার দুইটা পেজ হয়েছে, তৃতীয় পেজ থেকে কিন্তু আবার তিনটা পেজ তৈরি হয়েছে। আমরা আরও কিছু ফিগার দেখব, তারপরে বৈশিষ্ট্যগুলো পড়বো আমরা। যদি আমি আরও একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখাই, তাহলে এখানেও দেখো প্রথমে একটি পেজ, তার থেকে তিনটি পেজ, তার থেকে তিনটি পেজ, সেখান থেকে কিন্তু আবার তিনটা পেজ। তুমি যদি খুব ভালোভাবে দেখো, দেখো এদের প্রত্যেকটারই কিন্তু একটা করে রুট আছে। 4 নম্বর ফিগারটাকে তুমি যদি দেখো, দেখো এখানেও একটি রুট এবং সেখান থেকে কিন্তু আরও অসংখ্য রুট তৈরি হয়েছে। এবং সর্বোপরি তুমি যদি 5 নাম্বার ফিগারটাকে দেখো, অনেক সময় ট্রি ফিগারগুলো কিন্তু এভাবেও আসে একটু তোমাদেরকে কনফিউজ করার জন্য। প্রথমে একটা পেজ দিয়েছে, সেখানে দুইটা পেজ, তার থেকে আবার কিন্তু 4টা পেজ তৈরি করা হয়েছে। তো আমি আশা করছি তোমরা ট্রি স্ট্রাকচারের ফিগারগুলো বুঝতে পেরেছো। ফিগার যদি তুমি বুঝতে পারো, বৈশিষ্ট্য লেখা তোমার জন্য কিন্তু খুব কঠিন কাজ হবে না। চলো বৈশিষ্ট্যগুলো কি কি আছে একটু দেখে আসি। বন্ধুরা, আমাদের বইয়ে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু জটিলভাবে উপস্থাপন করা আছে, কিন্তু আমি একটু সহজভাবে বলতেছি। যেমন প্রথমে বলতেছে এটি হোম পেজ নির্ভর কাঠামো। কেন হোম পেজ নির্ভর কাঠামো? কেননা এখানে প্রথমে একটি পেজ আসবে, তারপরে কিন্তু মূলধারার পেজ, উপধারার পেজ, এই পেজগুলো পাওয়া যাবে। এই জন্য বলা হচ্ছে এটি হোম পেজ নির্ভর কাঠামো। 2 নম্বরে বলা হচ্ছে হোম পেজে মেনু, সাব মেনু এবং অন্যান্য পেজের লিঙ্ক থাকে। সিম্পল ব্যাপার, একটা হোম পেজ থেকে তুমি সেখানে আরও 3-4টা লিঙ্ক পাবা, সেই 3-4টা লিঙ্ক থেকে তুমি আরও 4-5টা লিঙ্ক পাবা। একটু আগেই কিন্তু প্রথম আলো পত্রিকার লিঙ্কটা তুমি দেখেছো। তার মানে এটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। আমাদের 2 নম্বর পয়েন্টটা কিন্তু মনে রাখতে খুব বেশি কষ্ট হবে না। 3 নম্বর পয়েন্টে বলা আছে ওয়েব পেজগুলোকে একাধিক লেভেলে বিভক্ত থাকে। অর্থাৎ এই ওয়েব পেজগুলো কিন্তু অনেক সময় একাধিক লেভেলে বিভক্ত থাকে। লেভেল বলতে আমি বেসিক্যালি যেটা বুঝাচ্ছি, যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস এরকম একটা আলাদা আলাদা করে কিন্তু লেভেল করা থাকতে পারে। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে কি তথ্য উপস্থাপনে জনপ্রিয় এবং যুক্তিগত। সাধারণত তথ্য উপস্থাপন করার জন্য এই হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোটা খুব বেশি ব্যবহার করা হয়। 5 নম্বরে বলা হচ্ছে এটি বহুল জনপ্রিয় এবং বড় ওয়েবসাইটে ব্যবহার করা হয়। সাধারণত পৃথিবীর যত বড় বড় ওয়েবসাইট আছে তাদের সবার মধ্যেই কিন্তু তুমি কম বেশি হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোটা দেখতে পারবা। এবং এখানে আমি উদাহরণ হিসেবে লিখেছি ফেসবুকের নাম। আমরা সবাই ফেসবুককে চিনি। ফেসবুক কিন্তু হায়ারার্কিক্যাল কাঠামোর উপর তৈরি করা, যদিও ফেসবুকের সাথে আরও কাঠামো আছে, তবে ফেসবুককে হায়ারার্কিক্যাল কাঠামোর উদাহরণ হিসেবেও বলা যায়। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের কাঠামো কিন্তু হায়ারার্কিক্যাল হতে পারে। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি হায়ারার্কিক্যাল কাঠামোর এই পয়েন্টগুলো, উদাহরণ এবং এই ফিগারগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের যাই প্রশ্ন আসুক তোমরা কিন্তু এখান থেকে লিখতে পারবা। তবে মেইন ব্যাপার কিন্তু ওইটাই যে তোমাকে ফিগারটা চিনতে হবে, ফিগারটা আইডেন্টিফাই করতে হবে। আইসিটিতে একটা বড় প্রবলেম হয়, আমাদের প্রশ্নে যা চাওয়া হয় আমরা সেটা বুঝতে পারি না, না বুঝে আমরা আমাদের নিজেদের মতো করে বানায় প্রশ্নের উত্তর লিখি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আশানুরূপ নাম্বার পাই না। এরপরে দেখো শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় যে কাঠামো আছে তার নাম নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো। তা নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্কড কাঠামো বোঝার আগেই বা এর পয়েন্টগুলো পড়ার আগে আমি আগে তোমাদেরকে ফিগারটা দেখাবো। তো আমি এখানে কিছু ফিগার দিয়ে রেখেছি, এর বাইরেও কিন্তু তোমরা যে যে রাইটারের বই পড়ো না কেন সেই বইয়েও আরও কিছু ফিগার আছে। এখানে একটা ব্যাপার দেখো, একজন ব্যক্তি একটা হাতের আঙ্গুল দেখানো হচ্ছে, এই আঙ্গুলের সাথে দেখো প্রত্যেকটা লোক কিন্তু কানেক্টেড আছে। অর্থাৎ নেটওয়ার্ক কাঠামোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রত্যেকটা লিঙ্ক থেকে প্রত্যেকটা লিঙ্কে শিফট করা যায়, এটা একটা বড় বৈশিষ্ট্য। দ্বিতীয়, আবার তুমি প্রথম ফিগারটাতেও দেখতে পারো, এখানেও দেখো অসংখ্য লিঙ্ক দেওয়া আছে। তুমি যদি একটু ভালোভাবে দেখো তাহলে দেখবা তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই যে 3টা লিঙ্ক, এই 3টা লিঙ্কের সাথে কিন্তু সবগুলা লিঙ্ক পরস্পর কানেক্টেড আছে। তার মানে নেটওয়ার্ক কাঠামোর মেইন বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা যে নেটওয়ার্ক কাঠামোতে একটা লিঙ্কের সাথে অসংখ্য লিঙ্ক কানেক্ট থাকবে এবং একটা থেকে আরেকটাতে খুব সহজেই যাওয়া যাবে, যে সুবিধাটা কিন্তু ট্রি কাঠামোতে ছিল না। এবার আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো পড়ি, তো দেখো প্রথমে বলতেছে প্রত্যেক পেজ অপর পেজের সাথে যুক্ত থাকে। খুব সহজ কথা,
তুমি যদি ফিগার বুঝতে পারো তাহলে এটা লেখা তোমার জন্য কোনো ব্যাপার না। 2 নম্বরে বলতেছে মূল পেজের সাথে অন্য পেজ যুক্ত থাকে, হোম পেজের সাথে অন্যান্য পেজ যুক্ত থাকবে। 3 নম্বর পয়েন্টে আছে এখানে অতিরিক্ত মেমোরি স্পেস যুক্ত থাকে, অর্থাৎ মেমোরিটা এখানে একটু বেশি লাগে। 4 নম্বরে বলা হচ্ছে যে ব্যবহারের দিক থেকে এই স্ট্রাকচার সহজ হয়। 5 নম্বরে বলা হচ্ছে তুলনামূলক জটিল স্ট্রাকচার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যদি ব্যবহারের দিক থেকে চিন্তা করি তাহলে স্ট্রাকচারটা কিন্তু সহজ, কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি করা বা এই ধরনের কাঠামো তৈরি করাটা কিন্তু বেশ জটিল। এবং এখানে উদাহরণ হিসেবে আমরা উইকিপিডিয়াকে ব্যবহার করতে পারি। এরপর শিক্ষার্থীরা আমাদের তারপরে যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। তো লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোটা হচ্ছে এখানে একটা পেজের সঙ্গে আরেকটা পেজ পরপর কানেক্টেড থাকবে। যেমন একটা বইয়ের প্রথম পাতা না পড়ে তুমি দ্বিতীয় পাতা পড়তে পারবা না, তৃতীয় পাতা পড়তে পারবা না, ব্যাপারটা অনেকটা এরকম। তো তুমি ফিগারগুলো এখানে দেখলেই বুঝতে পারবা। যেমন দেখো পেজ 1 থেকে 2-এ যাচ্ছ, 2 থেকে 3, 3 থেকে 4। কিন্তু এখানকার একটা সুবিধা আছে যে 1 থেকে 2, 2 থেকে 3-এ গেলেও প্রয়োজনে আবার 3 থেকে কিন্তু 2-এ ব্যাক আসা যাবে, আবার চাইলে 4 থেকে 1-এও ব্যাক আসা যাবে। এই লিনিয়ার পেজগুলো কিন্তু এরকম হয়। আমাদের বইয়ে আরও কিছু ফিগার দেওয়া আছে। তো আমরা একটু লিনিয়ারের বৈশিষ্ট্যগুলো একটু দেখব। দেখো বলতেছে প্রতিটি পেজ পরপর সাজানো থাকে, এটি সবচেয়ে সরল স্ট্রাকচার। এই স্ট্রাকচারে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি ব্যবহার করা যায়। অর্থাৎ একটা পেজ থেকে কিন্তু পরবর্তী পেজ, আগের পেজ, লাস্ট পেজ, ফার্স্ট পেজ, এইভাবে কিন্তু তুমি এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারো। 4 নম্বরে বলা হচ্ছে ছোট ওয়েবসাইটে ব্যবহার করা যায়। 5 নম্বরে বলা হচ্ছে অনলাইন ফর্ম ইত্যাদি ওয়েব পেজে ব্যবহার করা হয়। সাধারণত বিভিন্ন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ফর্মে আমরা কিন্তু এই লিনিয়ার কাঠামোটা অনেকাংশেই ব্যবহার করে থাকি। এরপর যেটা আছে সেটা হচ্ছে হাইব্রিড কাঠামো। শিক্ষার্থীরা আইসিটিতে হাইব্রিড কথাটা যখনই পাবা তখনই তুমি বুঝে নিবা ওইখানে একজন নাই, ওইখানে আছে একাধিক পাবলিক। তাহলে হাইব্রিড কাঠামো কথার মানে কি? হাইব্রিড কাঠামো কথার মানে হচ্ছে একটু আগে তুমি যে 3টা কাঠামো পড়ছো, যদি এমন হয় যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারের মধ্যে উপরের 3টার মধ্যে যে কোনো 2টা বা কিছু কিছু ক্ষেত্রে 3টা স্ট্রাকচারই কম বেশি ব্যবহার করা আছে, তাহলে সেটাকে কিন্তু হাইব্রিড কাঠামো বলা যেতে পারে। এবং ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোই বেশি আকর্ষণীয় করার জন্য তারা কিন্তু হাইব্রিড কাঠামোটাই বেশি ব্যবহার করে। তো হাইব্রিড কাঠামোর ফিগারটাকে আমরা যদি একটু দেখে নিই সবাই। দেখো ফিগারটা দেখলে আমরা ভালো বুঝতে পারবো। হ্যাঁ, এখানে দেখো এখানে 1 2 3, তুমি যদি 1 2 3-কে দেখো তাহলে তোমার কাছে কিন্তু মনে হবে যে 1 2 3 কিন্তু লিনিয়ার। কিন্তু দেখো 2 এর সাথে 3, 2 এর সাথে 4 এবং 2 এর সাথে 5, আবার একই সাথে 5 এর সাথে 6, 4 এর সাথেও 6 কানেক্ট আছে। এখানে কিন্তু আবার তোমার মনে হতে পারে এটা কিন্তু ট্রি স্ট্রাকচারে আছে। আবার তুমি যদি মনে করো যে 2 এর সাথে 3, 2 এর সাথে 4, 4 এর সাথে 6, 6 এর সাথে 5, 5 এর সাথে 2, 4 এর সাথে 5, এদের মধ্যে একটা নেটওয়ার্ক কাঠামো আছে, তাও কিন্তু তুমি বলতে পারো। আবার তুমি পরের ফিগারটা যদি একটু দেখো তাহলে দেখো একটা হোম পেজ, এখান থেকে 2টা পেজ আছে, 2টা পেজ থেকে কিন্তু আবার নিচে 3টা পেজ আছে। এখন তুমি যদি উপর থেকে দেখো তাহলে দেখো হোম পেজ থেকে যে 2টা পেজ পাইছো এবং 2টা পেজ থেকে পরে যে 3টা পেজ পাইছো, এটা কিন্তু ট্রি স্ট্রাকচার। কিন্তু নিচের 3টা পেজকে তুমি যদি দেখো তাহলে তারা কিন্তু আবার লিনিয়ার স্ট্রাকচার হয়ে গেল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু একাধিক কাঠামো আছে। তো আমরা চলো একটু বৈশিষ্ট্যগুলো এবার জেনে আসি। বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের কাঠামোতে অনেক দিক থেকে লিঙ্ক করা থাকে। অর্থাৎ ওই যে বললাম যেহেতু হাইব্রিড, সুতরাং অনেকভাবে কিন্তু অনেক কাঠামোকে কিন্তু আমরা লিঙ্ক করতে পারি। এই ধরনের কাঠামো ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে। একটু আগে আমি এই কথা কিন্তু বলেছি যে বড় বড় নামি দামি ওয়েবসাইটগুলো তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই কাজটা করে থাকে। সাধারণত এই হাইব্রিড কাঠামোর একটা বিশেষত্ব, সেখানে মেমোরির স্পেসটা কম লাগে, ভিজিটরদের সুবিধা হয়। কেননা আমরা যারা ভিজিটর আছি আমরা কিন্তু চাই যে একটু সুন্দর আকর্ষণীয় ওয়েবসাইট ব্যবহার করতে এবং যাতে সহজে তথ্য খুঁজে বের করা যায়, যে কোনো প্রোডাক্টকে সহজে অর্ডার করা যায়। সেই ক্ষেত্রে ভিজিটরদের কিন্তু এখানে একটা সুবিধা পাওয়া যায়। এবং তারপরে বলতেছে একাধিক কাঠামোতে তৈরি করা হয়। এটা তো আমরা একটু আগেই বলেছি যে হাইব্রিড মানেই একাধিক কাঠামো। এবং এখানে উদাহরণ হিসেবে কিন্তু আমাদের সরাসরি গুগলকেই সাজেস্ট করা হয়েছে। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা ওয়েবসাইট কাঠামোর এই বিষয়টা তো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। বাসায় বসে যদি একটু প্র্যাকটিস করো, পয়েন্টগুলো যদি একটু মনে করার চেষ্টা করো, পরীক্ষা অনেক ভালো করতে পারবে।